হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আর আমি আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো গাইস, আজকের পর্বে আমরা 2024 সালে রিলিজ পাওয়া একটি হরর মিস্ট্রি সিনেমা দ্য ট্রেন অফ ডেথ মুভিটি সম্পূর্ণ এক্সপ্লেন করতে যাচ্ছি। সিনেমাটি মূলত জঙ্গলে থাকা এক ডাইনিকে নিয়ে, যে কিনা সেই জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়া এক ট্রেনের সকল যাত্রীকে এক এক করে মারতে শুরু করে, এবং এমনটা সে কী জন্যই বা করলো সেটাই জানবেন আজকের এই ভিডিওতে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। তো গল্পের শুরুতে আমরা গভীর জঙ্গলের দৃশ্য দেখতে পাই, যেখানে অনেক বড় বড় গাছগুলো কেটে ফেলা হচ্ছিল, আর সেখানে তৈরি করা হচ্ছিল একটা নতুন রেলপথ। আমরা দেখতে পাই রাতের বেলা রহমত নামে একটি লোক অফিসারদের বলে যে তারা যেন এখানকার গাছগুলো না কাটে, তা না হলে তারা মৃত্যুর থেকেও কঠিন শাস্তি পাবে। কিন্তু সেই অফিসাররা তার কোনো কথাই শোনে না, আর রহমতকে ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয়। এবং রহমত সেখান থেকে যাওয়ার সময় বলে যায়, না তো তোদের কোনো টাকা কাজে লাগবে, আর না তো ভগবান তোদের সাহায্য করতে আসবে। এরপর সেই রাতে কিছু ওয়ার্কার্সরা রেল লাইন বানানোর কাজ করতে থাকে। অনেক রাত হয়ে গিয়েছিল, এই জন্য সমস্ত ওয়ার্কার্সরা চলে যায়, কিন্তু ডার্ক নামে একজন ওয়ার্কার সেখানে থেকে যায়। ডার্কের সহকর্মী বাইমান তাকে যাওয়ার জন্য বলে, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল, কিন্তু সে যদি চলে যায় তাহলে সে অর্ধেক স্যালারি পাবে, কারণ ডার্টের অনেক ঋণ ছিল। এজন্য সে রাতেও কাজ করার সিদ্ধান্ত নেয়, যাতে সে ওভারটাইম কাজ করে তার ঋণগুলো পরিশোধ করতে পারে। এরপর বাইমাং টানেলের ভেতরে যায়। তখনই টানেলের ভেতর থেকে পাথর পড়ার আওয়াজ হতে থাকে। সেটা শুনে ডার্টও যখন টানেলের ভেতরে যায়, তখন উপর থেকে কিছু পাথর পড়তে থাকে, আর সে উপরে তাকাতেই দেখতে পায় এক ভয়ঙ্কর ডাইনি বাইমাংকে উপরে ধরে রেখেছে। মুহূর্তের মধ্যে ডার্টের সামনে বাইমাংয়ের চেহারা অদ্ভুতভাবে পরিবর্তিত হয়ে যায়, আর এরই সাথে এই লোমহর্ষকর দৃশ্যটি এখানেই শিফট হয়। এই ঘটনার পর প্রায় অনেক দিন কেটে যায়। এরপর আমরা দেখতে পাই এখন নতুন স্টেশন তৈরি হয়ে গিয়েছিল। আজ সেই স্টেশনের শুভ উদ্বোধন ছিল। এই সংস্থার মালিক ছিল মিস্টার রাভা। তার সাথে আরও একজন বিশেষ ব্যক্তি ছিলেন, যার নাম ছিল মিস্টার সন্তোষা। তারা দুজন হতে চেয়েছিলেন বিজনেস পার্টনার। এই ট্রেন জার্নিটি ছিল একটা ট্যুরের মতো। এই ট্রেনে থাকা সকল যাত্রীদের নিয়ে যাওয়া হবে এক জঙ্গলের ভেতরে থাকা একটি রিসর্ট, যেখানে ট্যুরিস্টরা কদিন থাকবে, আবারও সেই ট্রেনে করে ফিরে আসবে নিজেদের বাড়িতে। সেখানে আমরা পূর্ণমা আর গেমাং নামে দু বোনকে দেখতে পাই। তারা দুজনে এই ট্যুরের ব্যাপারে কথা বলছিল। তখনই তাদের নজর স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা অনেকগুলো লোকাল মহিলার উপরে পড়ে। তারা তাদের স্বামীকে ফিরিয়ে দেওয়ার জন্য চিৎকার করতে থাকে। এই মহিলাগুলো সেই ওয়ার্কার্সদের স্ত্রী, যারা কিনা ওই রেল টানেলগুলো বানাতে গিয়ে আর ফিরে আসেনি। এসব শুনে মিস্টার সন্তোষ রাভাকে মহিলাগুলোর কথা জিজ্ঞেস করে। তখন রাভা তাকে বলে এই মহিলাগুলো এখানে মিথ্যা নাটক করছে, যাতে এই ট্যুরের কল্পনা নষ্ট হয়ে যায়, এবং এরপর সেই মহিলাগুলোকে রাভার লোক সেখান থেকে নিয়ে যায়। তো এরপর ট্রেনে সফর করার জন্য একদম তৈরি ছিল। এবার ট্রেনের টিটিটি সিদ্দিক সবাইকে ট্রেনে স্বাগতম জানায়। সেই ট্রেনটি যখন যাত্রা শুরু করে, তখন আমরা সেই ট্রেনের ভিতরে একজন মহিলাকে দেখতে পাই, যার নাম রামালা। এবং এই রামালা মূলত ডার্টের স্ত্রী, যে কিনা রেল লাইনের মধ্যে রাতে কাজ করতে করতে সেই ডাইনির শিকার হয়েছিল। এখানে আমরা দেখতে পাই রামালা ডার্টের গায়েব হয়ে যাওয়া নিয়ে অনেক চিন্তিত ছিল, আর সে সন্তোষের কাছে দেখা করার জন্যই ট্রেনের ভিতরে আসে। তো ট্রেন যাত্রা শুরু করার পর হঠাৎ রামালা ডার্টকে দেখতে পায়, আর পরক্ষণেই সে গায়েবও হয়ে যায়। কিন্তু রামালা এখানে বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে। সে কি হ্যালুসিনেশন দেখছে, নাকি সেখানে সত্যিই তার হাজব্যান্ড ছিল। এই জন্য সে ট্রেনের একজন ওয়ার্কারকে ডার্টের চেহারার বর্ণনা দিয়ে তাকে ডার্টের কথা জিজ্ঞেস করে, কিন্তু সেই ওয়ার্কারের মধ্যে এমন কোনো লোককে সে দেখেনি। রামালা তাকে আরও কিছু জিজ্ঞেস করতে যাবে, তখনই সে সন্তোষকে দেখতে পায়, যে কিনা রাবার সাথে বিজনেস ক্লাসে বসেছিল। তাই রামালা দ্রুত তার কাছে যেতে শুরু করে। তখনই ওয়ার্কাররা তাকে এটা বলে যে সেখানে ইকোনমিক ক্লাসের কেউ যেতে পারবে না। ওদিকে সন্তোষ রাবার উপর রাগারাগি করছিল, কারণ ওই স্টেশনে ঘটে যাওয়া মহিলাদের সেই ইনসিডেন্টের জন্য ইনভেস্টরদের সামনে তাকে লজ্জায় পড়তে হয়। এই পুরোটা সময় আমরা রাবার এক্সপ্রেশন দেখে এটা বুঝতে পারি যে সে কিছু না কিছু তো সন্তোষের জন্য লুকাচ্ছিল। এরপর আমরা কেমবাংকে দেখতে পাই, যে কিনা ট্রেনের বাইরে একটা কাক দেখতে পাই, যেটা কিনা তাদের ট্রেনের সাথে উড়ে যাচ্ছিল। সেই কাকটা হঠাৎই তাদের জ্বালানায় এসে ধাক্কা খায়। এই ব্যাপারে কেমবাং যখন পূর্ণামাকে বলে, তখন পূর্ণামা তাকে এই ব্যাপারে বিশেষ নজর দিতে না বলে। হঠাৎই পূর্ণামার শরীর খারাপ হতে থাকে, আর সে ওয়াশরুমের দিকে যায়। সে মূলত যে কোচের ওয়াশরুমে ছিল সেটা বিজি ছিল, তার জন্য তাকে 4 নম্বর কোচের ওয়াশরুমে যেতে হয়। আর তখনই ট্রেন প্রথমবারের টানেলে চলে আসে।
তো আমরা দেখতে পাই তাদের সেই ট্রেনটি যখন টানেলের ভিতরে ঢুকে ঠিক সেই মুহূর্তে 5 নম্বর বগিতে খুব অদ্ভুত জিনিস ঘটতে শুরু করে এবং সেই 5 নম্বর বগিটি সেখানকার সকল প্যাসেঞ্জার নিয়ে হঠাৎ করে কোথাও যেন উধাও হয়ে যায়। আর ট্রেনটি যখন টানেল থেকে বেরিয়ে যায় তখনই সব কিছু নর্মাল হয়ে যায়, মানে টানেলের ভেতরে যেতে প্রবলেমগুলো শুরু হয়ে যায়। এদিকে কেমবাং পূর্ণমাকে খুঁজে পেয়ে গিয়েছিল, তখনই হঠাৎ পূর্ণমার নজর 5 নম্বর কোচের দিকে পড়ে, যেটা সেখানে ছিল না, যেটা দেখে কেমবাং আর পূর্ণমার হুশ উড়ে যায়। এরপর পূর্ণমার কেমবাং তেঙ্গুন নামে একজন ওয়ার্কারকে 5 নম্বর কোচের গায়েব হয়ে যাওয়ার কথাও জানায়, যেটা দেখে তেঙ্গুনও একটু শক হয়ে যায়। এই জন্য সে ব্যাপারটাকে সামলানোর জন্য সবাইকে বলে যে যান্ত্রিক গোলযোগের কারণে 5 নম্বর কোচটি আলাদা করে দেওয়া হয়েছে আর সেখানে থাকা সমস্ত লোক রিসোর্টে পৌঁছে যাবে। এটা বলে সে সবাইকে শান্ত করে কেমবাং এবং পূর্ণমাকে নিয়ে ক্যাফে এরিয়ার দিকে চলে গিয়েছিল। এরপর পূর্ণমা আবারও ওয়াশরুমে যায়, তখনই তার ডক্টর তাকে কল করে, যেটা কেমবাং রিসিভ করে। আর কেমবাং পূর্ণমার অসুস্থতার কথা জানতে পারে। আসলে পূর্ণমা লিভার ক্যান্সারে ভুগছে এবং সে তার ট্রিটমেন্ট না করে শহর থেকে বাইরে চলে এসেছিল। যখন পূর্ণমা ওয়াশরুম থেকে ফিরে আসে তখন কেমবাং তাকে ডক্টরের কলের কথা জানায়। কেমবাং যাতে কষ্ট না পায় সেজন্য পূর্ণমা তার অসুস্থতার কথা জানায়নি। কেমবাং প্রচণ্ড রেগে যায়, তখন পূর্ণমা তাকে বোঝায় যে সে শুধু কেমবাংয়ের সাথে টাইম স্পেন্ড করার জন্যই এনজয় করতে চায়। অন্যদিকে আমরা দেখতে পাই তেঙ্গুং যখন ইলেকট্রিক প্যানেলের কাছে যায় তখনই সে অদ্ভুত আঠালো পদার্থ দেখতে পায়। সাথে সে তার পেছনে ওই ওয়ার্কারদের আত্মাগুলোকেও দেখতে পায়, যারা কিনা এই রেল স্টেশন বানাতে গিয়ে উধাও হয়ে গিয়েছে। এটা দেখে তেঙ্গুন অনেক ভয় পেয়ে যায় এবং সে গিয়ে সিদ্দিককে সব কথা জানায়। তবে সিদ্দিক তার কোনো কথাই বিশ্বাস করছিল না। তাদের কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, যেটা কিনা ওই চিপচিপা পদার্থের জন্যই হয়েছিল। এর সাথে তেঙ্গুন সিদ্দিককে 5 নম্বর কোচের মিসিং হয়ে যাওয়ার কথা জানায়। প্রথমে তো সে বিশ্বাস করে না, কিন্তু পরে যখন নিজে সেটা চেক করে সত্যি সত্যি সে 5 নম্বর কোচ মিসিং ছিল, যেটা দেখে তার মাথায় কাজ করছিল না, এটা কিভাবে হলো। তখন সে তেঙ্গুনকে এ ব্যাপারে সন্তোষকে জানাতে না করে আর সাথে প্যাসেঞ্জারদের ভালোভাবে ট্রিট করতে বলে। এরপর ট্রেন আবারও সেকেন্ড টানেলে এন্ট্রি করে আর 4 নম্বর কোচে আমরা কিছু লোককে দেখতে পাই যারা জার্নি এনজয় করার জন্য গান বাজনা করছিল। কিন্তু হঠাৎ করেই এক এক করে সবার গলার আওয়াজ বন্ধ হয়ে যায় এবং দেখে মনে হচ্ছিল কেউ যেন তাদের গলায় চিপে ধরেছে। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই সেখানে থাকা একটা মহিলা একটা অদ্ভুত শক্তি দ্বারা পজেসড হয়ে তাদেরকে বলছে, তোমরা তোমাদের ভুলের শাস্তি পাবে, এটা থেকে কেউ বাঁচতে পারবে না। সেখানে থেকে কেউই বুঝতে পারছিল না যে তাদের সাথে কী ঘটছে। ঠিক সেই মুহূর্তে সেই রাক্ষসী ডাইনি সবার সামনে চলে আসে আর এক এক করে সবাইকে নির্মমভাবে মারতে থাকে। তবে এইবার কেমবাং পাশের কোচ থেকে সব কিছু দেখে ফেলেছিল। তবে ততক্ষণে ট্রেনটা টানেল থেকে বেরিয়ে আসে আর এবার 4 নম্বর কোচও সেখান থেকে গায়েব হয়ে যায়। এখন যখন তেঙ্গান, রামালা, পূর্ণমা 4 নম্বর কোচকে গায়েব হয়ে যেতে দেখে তো তারাও কিছু বুঝতে পারে না। কেমবাং তাদের সবাইকে বোঝানোর চেষ্টা করছিল যে ট্রেন টানেলের ভিতরে যেতে একটা অদ্ভুত ডাইনি প্যাসেঞ্জারদের উপর হামলা করে দেয়। তখন পূর্ণমা তাকে শান্ত করে বলে এমনটা কিছুই না। সেখানে তখন সন্তোষ চলে আসে, যার সাথে রবাও ছিল এবং এতক্ষণে সন্তোষ কোচের গায়েব হয়ে যাওয়ার কথা জেনে গিয়েছিল। সে রাবাকে এ ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু রাবা তখনও তাকে কিছু জানায় না। তখন রামালা সন্তোষকে জানায় যে প্রতিটা টানেলে একটি করে কোচ গায়েব হয়ে যাচ্ছে। রাবা তাকে উল্টোপাল্টো কথা শুনিয়ে তাকে শান্ত করে দেয় আর সন্তোষকে সেখান থেকে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু সে রাবাকে সিদ্দিকের কাছে যেতে বলে আর কন্ট্রোল রুমের সাথে কন্ট্যাক্ট করতে বলে এবং নিজে সেখান থেকে যায়। এরপর রাবা সিদ্দিকের কাছে যাচ্ছিল, তখন সে একটা চেয়ারে কিছু শৈবাল জাতীয় উদ্ভিদ দেখতে পায়, যেটা কেউ দেখে ফেলার আগেই রাবা সেটাকে মুছে ফেলে। এরপর সে সিদ্দিকের কাছে গিয়ে জানতে পারে যে কমিউনিকেশনের সিস্টেম পুরোপুরিভাবে খারাপ হয়ে গেছে এবং সে সিদ্দিককে ট্রেনে বেঁচে যাওয়া প্যাসেঞ্জারগুলোকে ভিআইপি ট্রিটমেন্ট দিতে বলে আর সাথে একটা এগ্রিমেন্ট সই করতে বলে যে ট্রেনের মধ্যে যা সমস্ত কিছু ঘটেছে সেই ব্যাপারে তারা কাউকে কিছু যেন না জানায়। কিন্তু সিদ্দিক এখানে নিজে অনেকটা ভয় পেয়েছিল। সে রাবাকে 4 নম্বর কোচের সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে সেই ডাইনিটি পরিষ্কার দেখা যাচ্ছিল। এটা দেখে রাবাও অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তবুও সে চাইছিল না যে এই ব্যাপারটা কেউ জানতে পারুক এবং সে সিদ্দিককে দিয়ে সেই সিসিটিভি ফুটেজটি ডিলিট করিয়ে ফেলে যাতে কেউ কোনো রকম প্রমাণ না পায়।
এদিকে আমরা পূর্ণিমাকে দেখি যে তেগুনকে একা পেয়ে তার কাছ থেকে সমস্ত সত্যিটা জানতে চায়। তেগুনও তাকে সব সত্যিটা বলে দেয় যে ট্রেনের মধ্যে থাকা কোনো অফিসাররাই জানে না যে ট্রেনের মধ্যে কি হচ্ছে আর কীভাবেই বা ওই ট্রেনের কোচগুলো টানেলের মধ্যে উধাও হয়ে যাচ্ছে। এরই মধ্যে ট্রেনটা 3 নম্বর টানেলের মধ্যে প্রবেশ করে। সন্তোষ তখন এক ওয়ার্কারকে বাইরে নিয়ে গিয়ে সমস্ত প্যাসেঞ্জারের ধ্যান রাখার জন্য বলে, কিন্তু তারা খুব ভয় পেয়েছিল। তাই সন্তোষও বুঝে গিয়েছিল যে তারা যদি এভাবে প্যাসেঞ্জারদের সামনে যায় তাহলে প্যাসেঞ্জাররা প্যানিক করতে পারে। এর জন্য সে অন্য একজন ওয়ার্কারকে নিয়ে 3 নম্বর কোচে চলে যায়। সন্তোষও 3 নম্বর কোচের প্যাসেঞ্জারগুলোকে ধীরে ধীরে 2 নম্বর কোচে যেতে বলে, কারণ টানেলের মধ্যে ঢুকলেই কোচটা হয়তো আবারও উধাও হয়ে যাবে। কিন্তু 3 নম্বর কোচের প্যাসেঞ্জারেরা 2 নম্বর কোচে যাওয়ার আগেই সেই ডাইনির সাথে এবার আরও অনেকগুলো মানুষের আত্মা চলে আসে। আর যখন সবগুলো লোক অন্য কোচের দিকে এগোতে যায় তখন তারা নিজের জায়গা থেকে একটুও নড়তে পারছিল না। তখনই সব আত্মাগুলো সব লোকদের মারতে শুরু করে, আর সাথে সাথে ওই ডাইনিটি এসে সন্তোষকে বিভৎসভাবে মেরে ফেলে। আর এদিকে অন্য কোচ থেকে তেগুন আর পূর্ণমারা এ সমস্ত কিছু দেখছিল, আর তাদের চোখের সামনে সমস্ত লোক সেখানে মারা যায়। এই ট্রেনটা যখনই টানেলের বাইরে চলে আসে তখন 3 নম্বর কোচটাও গায়েব হয়ে যায়। ততক্ষণে সেখানে চলে আসে রাবা আর সিদ্দিক। তারা আগে থেকে পরিকল্পনা করে রেখেছিল তারা এখানে এসে এই সকল কিছুর দায়ভার দিয়ে দিবে পূর্ণমাদের উপর। রাবা এখানে বলে যে পূর্ণমারা যখনই যে কোচে যাচ্ছে সেই কোচটি উধাও হয়ে যাচ্ছে, তার মানে এই সব কিছুর পিছনে কোনো আত্মা বা ডাইনির কাজ নেই। এখানে ঘটা সকল কাজের পিছনে পূর্ণমাদের হাত। তখনই সেখানে থাকা একজন যাত্রী একটি বিয়ারের বোতল ভেঙে পূর্ণমার দিকে ধরে। ঠিক সেই মুহূর্তে কেংবাং লক্ষ্য করে তারা আবারও টানেলের কাছে চলে এসেছে। পূর্ণমা তখন ভয় পেয়ে দ্রুত সেই লোকটিকে ধাক্কা দিয়ে দেয়। তেগুন আর কেংবাং তাকে এই কাজে সাহায্য করে। এরই মধ্যে আমরা রাবাকে দেখি যে ফার্স্ট কোচে গিয়ে লোকগুলোকে মিথ্যা বলতে থাকে যে সেকেন্ড কোচে চোর চলে এসেছে। এদিকে পূর্ণমা যখন সেই লোকের সাথে ফাইট করছিল তখনই হঠাৎ সেই লোকটির পেটে ওই কাচের বোতল ঢুকে যায়, আর সেখানেই তার মৃত্যু হয়ে যায়। যেটা দেখে বাকি সবাই বিশ্বাস করে নেয় যে সত্যি পূর্ণমা তাদের লুটতে এসেছিল। এজন্য সবাই তাকে আটকানোর চেষ্টা করতে থাকে, কিন্তু পূর্ণমা কাচের বোতল হাতে নিয়ে সবাইকে ভয় দেখিয়ে তেঙ্গন, রামালা আর কেম্বাংকে নিয়ে ফার্স্ট কোচের দিকে এগিয়ে যায়। কিন্তু রাবা প্রথমে ফার্স্ট কোচের দরজা লক করে দিয়েছিল। তেগুন দরজার গ্লাস ভেঙে রাবাকে গেট খোলার জন্য বলে, কিন্তু ততক্ষণে পেছন থেকে সেকেন্ড কোচের লোকগুলো তেঙ্গুন, রামালা, পূর্ণমাকে কেম্বাংকে আটকানোর জন্য চলে আসে এবং এইবার সেই লোকগুলো তেঙ্গুনকে খুব মারধর করে। আর ততক্ষণে ট্রেনটি টানেলের মধ্যে প্রবেশ করে যায়। আবারও সেখানে সমস্ত আত্মাগুলো চলে আসে আর সেকেন্ড কোচের সমস্ত লোককে মেরে ফেলতে থাকে। তখনই সিদ্দিক প্রথম কোচের দরজা খুলে দেয়, আর তেঙ্গুন, রামালা, পূর্ণমা এবং কেম্বাং তারা নিজেদের প্রাণ বাঁচিয়ে ফার্স্ট কোচে ঢুকে যায় এবং এরপর সিদ্দিকও সিদ্ধান্ত নেয় যে সে ট্রেনকে থামিয়ে দেবে। রাভা তখন ইঞ্জিন রুমে এসে হাতে চাবি নিয়ে নেয় এবং সে বলে যে এই ট্রেন থামাবে না। তবে ততক্ষণে রাবাকে আটকানোর জন্য সেখানে তেঙ্গুন চলে আসে, কিন্তু তাদের মধ্যে হাতাহাতি হওয়ার এক পর্যায়ে রাবা তেঙ্গুনকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং যার কারণে তেঙ্গুন সেখানে থাকা একটি লোহার পিলারের সাথে ধাক্কা খেয়ে সেখানেই মারা যায়। এরপর সিদ্দিক, পূর্ণমা আর রামালা মিলে রাবাকে ধরে বেঁধে রাখে। তখন আমরা সিদ্দিকের কথায় জানতে পারি যে প্রথমেই রাবাকে রহমত নামে একটি লোক এই আত্মাগুলোর ব্যাপারে ওয়ার্ন করেছিল, তবে লোভে পড়ে তারা রহমতের কোনো কথা না শুনে এই জঙ্গলগুলোকে কেটে ফেলে যাতে সে সন্তোষের কাছ থেকে বেশি টাকা নিয়ে নিজে কম টাকা ট্রেন ট্র্যাক বানাতে পারে। এসব কথা শুনে সবাই অনেক রেগে যায়। এরপর পূর্ণমা দ্রুত ট্রেন থামাতে বলে, কারণ রিসোর্ট তাদের থেকে বেশ একটা দূরে ছিল না, তাই তারা পায়ে হেঁটে জঙ্গলের রাস্তা দিয়ে রিসোর্টের দিকে যেতে পারবে। সবাই এই কথায় এগ্রি করে। তারা সবাই রাবাকে সেখানে রেখে ট্রেন থেকে নিচে নেমে যায় আর সবাই জঙ্গলের রাস্তা দিয়ে রিসোর্টের দিকে এগোতে যায়। তখনই কেম্বাং টানেলে থেকে অনেকগুলো আত্মাকে বের হতে দেখে আর সবাই বুঝতে পারে যে আসলে এই আত্মাগুলো শুধু টানেল না, এগুলো অন্ধকারে হামলা করে। যেটা জানার পর সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক পালাতে শুরু করে, কিন্তু সেই আত্মাগুলো এক এক করে সবার উপর হামলা করে দেয়। তখনই আমরা পূর্ণমা আর কেম্বাংকে দেখি, তারা এখনও প্রাণ বাঁচানোর জন্য পালাচ্ছিল। এদিকে ট্রেনের ভিতরে যে ইনভেস্টর থেকে গিয়েছিল তাকেও একটি ক্রিয়েচার পজেস করে নেয়
এবং তার সাহায্যে রাবাকে এটা বলে যে রাবার নিজের ফায়দার জন্য জঙ্গল নষ্ট করা উচিত ছিল না। এটা বলে রাবাকে সে মেরে ফেলে। এদিকে কেমবাং এবং পূর্ণমাকেও সেই আত্মাগুলো ধরে ফেলেছিল। তখনই আমরা জানতে পারি ওই আত্মাগুলো যতগুলো লোককে মেরে ফেলেছিল তাদের সবাইকে একটি করে গাছে পরিণত করেছিল, যাতে কেটে ফেলা ফরেস্ট পুরোপুরি আবার কভার হয়ে যায়। পূর্ণমা তখন সেই ডাইনিটিকে বলে সে যেন কেমবাংকে ছেড়ে তাকে নিজের সাথে করে নিয়ে গিয়ে একটি গাছ বানিয়ে ফেলে। কিন্তু ওই পেতনিটা পূর্ণমাকে ছেড়ে কেমবাংকে একটা গাছে পরিণত করে ফেলে। এরপর পূর্ণমা প্রচণ্ড কান্না করতে থাকে আর এরই সাথে এই সিনটি এখানেই শিফট হয়। এরপর 6 বছর পরে দেখানো হয় যেখানে আমরা পূর্ণমাকে রহমতের সাথে দেখতে পাই। পূর্ণমা রহমতকে জিজ্ঞেস করে যে সেই ডাইনিটি তাকে কেন ছেড়ে দিল। রহমত তখন বলে যে যারা নেচার বা জঙ্গলের ক্ষতি করে তাহলে এই আত্মাগুলো তাদেরকে গাছে পরিণত করে দেয় আর তাদের বডি নিউট্রিশন দিয়েই গাছ পরিণত করে। কিন্তু পূর্ণমার যেহেতু ক্যান্সার ছিল এই জন্য সে বেঁচে গিয়েছে। সব কিছু জানার পর পূর্ণমা কেমবাংকে খুব মিস করতে থাকে। এজন্য সে গাছের কাছে যায় যেটা কেমবাংয়ের বডি দিয়ে তৈরি হয়েছিল। তবে এখন সে ওই ডাইনির হাত থেকে বেঁচে গিয়ে ট্রিটমেন্ট করে এখন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে। তখনই আমরা দেখতে পাই কেমবাং যে গাছটিতে পরিণত হয়েছে সেই গাছের কুড়িগুলো ফুলে পরিণত হয়। আর এই সুন্দর দৃশ্যের মধ্য দিয়েই আজকের এই হরর মিস্ট্রি সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। সিনেমার এন্ডিংটি হয়তো তেমন একটা ভালো ছিল না, তবে পুরো সিনেমার কনসেপ্টটি ছিল খুবই অসাধারণ। আপনাদের কাছে এই পুরো সিনেমাটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। আনটিল দেন, টেক কেয়ার, বাই বাই।